প্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সার্বমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঝর্ণা আক্তার, সহকারী শিক্ষক, সার্বমুখী উচ্চ বিদ্যালয়। আমরা আজকের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত। আমরা গত ক্লাসে সেট সম্বন্ধে আলোচনা করছিলাম। সেই সেটের আমরা সেট কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতি, রীতি, তারপরে বিভিন্ন প্রকার সেটের সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে তার বাকি অংশটুকু আমি শুরু করছি। আসো তাহলে আমরা শুরু করতে পারি। আমরা আজকে শিখব সেটের প্রথমটা হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তর বলতে আমরা কী বুঝি? সেটের অন্তর অর্থাৎ ডিফারেন্স অফ সেট। ডিফারেন্স অফ সেট, যদি একটি সেট এ হয়, ধরো 2, 3, 4, এবং অপর একটি সেট বি হয় 2, 3, তাহলে আমি যদি লিখি এ বাদ বি, এটাকে বলা হয় এ বাদ বি, পড়া হয় ডিফারেন্স এ ডিফারেন্স বি বা এ বাদ বি। এটাকে আমরা এভাবে লিখতে পারি, অথবা এ বাদ বি এভাবেও লিখতে পারি। তাহলে আমি কিভাবে লিখব? 2, 3, 4 বাদ 2, 3। তাহলে আমার এখান থেকে এই 2, 3 বাদ যাবে, বাদ গিয়ে বাকি সেটটাই হবে আমার 4, 3, 4, অনলি 4, এ বাদ বি। আবার আমি যদি বলি বি বাদে, তাহলে আমার কি বাদ যাচ্ছে? 2, 3 বাদ গিয়ে আমার কি বাদ যাবে? 2, 3, 4 বাদ গেলে কি হবে? আমার এখানে ফাঁকা সেট। এভাবে লিখতে পারি, বা আমরা দুটো কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারছি এইভাবে। অর্থাৎ এ এবং বি, এ বাদ বি নট ইকুয়াল টু বি বাদ এ। এই দুটো কখনো আমাদের সমান না, দুটো আলাদা আলাদা জিনিস। আমি এ থেকে বলতে পারি সেটের অন্তর বলতে বোঝাই যে প্রথম দুটো সেটের একটা সেট থেকে আরেকটা সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে বাকি সেটটায়, যে সেটটাকে আগে বলবে সেটা আগে লিখতে হবে এ বাদ বি। আর যদি বি বাদে হয় তাহলে বি বাদে, বি এ সেট থেকে বি সেট বাদ দিব। যদি বি বাদে হয় তাহলে বি থেকে এ সেটগুলো বাদ দিব। এইভাবেই হলো আমাদের, এটা হলো সেটের অন্তর। এবার আসো আমরা শিখি পূরক সেট। আমরা এর আগে শিখেছিলাম সার্বিক সেট। সার্বিক সেট বলছি কিভাবে, যে কোনো উপসেটও আমরা পড়েছিলাম যে একটি সেটের অনেকগুলো উপসেট থাকতে পারে। সেই উপসেটগুলোর নিয়ে যে সেটটা, অর্থাৎ সেই উপসেটগুলো যে সেটের উপসেট, সেই সেটটাকে বলছে সার্বিক সেট। এখন পূরক সেট কি? ধর একটা সেট ইউ লিখলাম 1, 2, 3, 4 এটা। এখন আরেকটা সেট এ লিখলাম আমি 2, 3। তাহলে পূরক সেট হবে কি? পূরক সেট যেটা আমরা পড়াচ্ছিলাম, পূরক সেট এ কমপ্লিমেন্ট অফ সি, এ কমপ্লিমেন্ট বলা হয়, অথবা এ প্রাইম লেখা হয়। এটাকে লিখব এ বাদ ইউ বাদ এ। কি লিখব? ইউ বাদ এ। তাহলে ইউ থেকে এ বাদ দিলে ইউ হচ্ছে 1, 2, 3, 4 বাদ এ হচ্ছে 2, 3। তাহলে আমার কি হচ্ছে? 2, 3 বাদ যাবে এখান থেকে, আর বাকি থাকলো কি 1, 4। তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে যে আমাদের কি 1, 4। এটাকে আমরা ভ্যানচিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি, ইউটা যদি আমরা একটা আয়তকার ঘর ধরি, এটাকে ইউ ধরি পুরোটা, তাহলে এইখানের মধ্যে থাকলো আমার কি 1, 2, 3, 4। তাহলে বাকিটা হলো যে কি, এটা যদি এ হয়, এটা এ, আর এটা হলো এ কমপ্লিমেন্ট। ঠিকই এ কমপ্লিমেন্ট, ভিতরেরটা হচ্ছে এ, আর দুটো মিলেই হবে আমার ইউটা হবে কি এ ইউনিয়ন, আমরা ইউনিয়নটা পড়বো একটু পরে, কমপ্লিমেন্টে।
অর্থাৎ দুটো মিলে আমার এটা হবে। এটা ভ্যানচিত্রের মাধ্যমে আমি এভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে পূরক সেট। এটাকে আমি এ কমপ্লিমেন্ট করতে পারি বা এ প্রাইম করি। পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিলে আমরা পূরক সেটটা পাবো। এই হলো আমাদের পূরক সেট। এবার আসো আমরা সংযোগ সেট। আমাদের সেট গঠন, সেটের কতগুলো প্রক্রিয়া আছে। সেট আমরা আজকে যে সেই সেটের প্রক্রিয়াগুলো করছি। 3 নম্বর আমরা যেটা বললাম, সেটের সংযোগ, ইউনিয়ন অফ সেট, যেটাকে আমরা বলি কি ইউনিয়ন অফ সেট। ধরি দুটো সেট এ একটা 2 3, আরেকটা সেট বি একটা সেট সেটা হচ্ছে 2 4। তাহলে আমরা যদি এই দুটো সেট একসাথে করি, ইউনিয়ন করি, সংযোগ হবে এ ইউনিয়ন বি। এটাকে ইউনিয়ন বলে, ইউনিয়ন, বা আমরা এটাকে বলি কাপ পড়তে পারি, এ কাপ বি বা এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি। পড়ার পরে পড়তে পারি, লিখতে পারি 2 3 ইউনিয়ন, ইউনিয়নের চিহ্ন দিব 2 4। তাহলে আমরা বীজগণিতে লসাগু গসাগু চিনি, আমরা অনেকটা ইউনিয়নটাকে লসাগুর মতো করে লিখতে পারি। অর্থাৎ কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে যে গঠিত সেই সেটটাকে বলা হয় ওই সেট দুটোর ইউনিয়ন সেট বা সংযোগ সেট। এখন কমন আছে আমার 2, তাহলে আমি 2 নিলাম, 3 নেই 3 নিলাম, 4 নেই 4 নিলাম। তাহলে কমন নিলাম, আনকমন নিলাম, অনেকটা লসাগুর মতো। সেই জন্যই বললাম যে এটাকে আমরা পড়ি কি এ ইউনিয়ন বি, মানে কি এ ইউনিয়ন বি এ আমাদের এভাবে থাকবে। এটা হলো সেটের ইউনিয়নের তালিকা পদ্ধতি। আমি যদি এ ইউনিয়নকে বিকে সেট গঠন পদ্ধতিতে লিখতে যাই, লিখতে হবে এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু কিসে আছে এ, অথবা অথবা এক্স বিলংস টু কিসে আছে বি। আমরা ইউনিয়নের ক্ষেত্রে কি ব্যবহার করব, অথবা। এটা হচ্ছে এটা হচ্ছে তালিকা পদ্ধতি সেটের সংযোগের, আর এটা হচ্ছে গঠন, সেট গঠন পদ্ধতি। আমরা এটাকে আবার ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো, ভ্যানচিত্রের মাধ্যমে যদি আমি প্রকাশ করি, কিভাবে প্রকাশ করব। আমাদের এটা ছিল এ একটা, তাহলে আমার দুটো, একটা সার্বিক সেট, আমরা দুটো সেট নিয়েছিলাম, এই সার্বিক সেট ইউ ধরলাম। সেখানে আমার এ হচ্ছে কত 2 3। আমার যেহেতু 2টা একটু কমনই আছে, আমি আগে এইটা 2 লিখি। আর বি হচ্ছে 2 4, তাহলে এখান থেকে একটু অর্ধেক নিয়ে এ 4। তাহলে আমার এই পুরো অংশটাই আমার কি সংযোগ সেট। এটি হচ্ছে সংযোগ সেটের ভ্যানচিত্র। ভ্যানচিত্র এটি কি সংযোগ সেটের ভ্যানচিত্র। এটা এ, এটা বি, আর এটা পুরাটুকু হচ্ছে এ ইউনিয়ন বি। আমাদের এ সেট, এটা বি সেট। তাহলে আমাদের এতেও থাকতে পারে, আমাদের বিতেও থাকতে পারে। আমরা তাহলে সংযোগ সেটটা আশা করি বুঝেছি যে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। আমরা এই দুটো সেট ধরেছি, দুটো সংযোগ সেট দেখিয়েছি। এটার আমরা তালিকা পদ্ধতি দেখিয়েছি, গঠন পদ্ধতি দেখিয়েছি, এবং এটা কি দেখালাম এখন, এটা আমাদের ভ্যানচিত্র পদ্ধতি। এবার আসো আমরা ছেদ সেট, ইন্টারসেকশন অফ সেট। যে সেটে 2 বা ততোধিক সেটের সকল কমন উপাদান নিয়ে, সকল সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ইন্টারসেকশন অফ সেট বা ছেদ সেট। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। এ সেট আমরা আগেই লিখেছিলাম 2 3, এবং আরেকটা সেট লিখি আমি কি বি, লিখি 3 4। তাহলে আমার দেখা যাচ্ছে এ
আমি যদি সেট সেট লিখতে চাই, এ ইন্টারসেকশন বি সমান হবে 2 3 ইন্টারসেকশন 3 4 সেকেন্ড ব্র্যাকেট। এটার উত্তর হচ্ছে আমরা বললাম কি দুটোর মধ্যে কি আছে, 3টা কমন আছে, 2 এখানে আছে এখানে নাই, 3 দুটা যে আছে, 4 এখানে আছে এখানে নাই, তাহলে কমন উপাদান কি আছে 3, তাহলে এর উত্তর হবে কত, আমাদের যেটা এ হচ্ছে সেটা হবে কত 3। তাহলে সেট সেট এটা হলো এর তালিকা পদ্ধতি। আমি এটাকে পড়ছি কি ক্যাপ বা ইন্টারসেকশন, এটাকে ক্যাপও বলা হয়, ইন্টারসেকশনও বলা হয় বা ছেদও বলা হয়। আমরা ক্যাপ পড়তে পারি, ইন্টারসেকশন পড়তে পারি, এ ক্যাপ বি, এ ইন্টারসেকশন বি, এ সেট বি, এটা। তাহলে আমরা এটাকে আবার কিভাবে প্রকাশ করতে পারি আমাদের সেট গঠন পদ্ধতিতে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু কি লিখব বি, এটা হলো সেটের আমাদের গঠন, সেট গঠন পদ্ধতি। এভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে সেট লিখব। এরপরে আমি এটাকেও আবার আমরা কি করতে পারি, ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে একটু দেখি আমরা ভ্যানচিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করব। আমরা যখন অঙ্ক করব এগুলো আরও বেশি করে প্র্যাকটিস করব। আমরা আপাতত এগুলোর সংজ্ঞা এবং উদাহরণগুলো একটু জেনে যাই। আমরা লিখেছিলাম এ ইকুয়াল টু কত লিখেছিলাম 2 3, আর বি ইকুয়াল টু লিখেছিলাম কত 3 4। আমি সার্বিক সেট না লিখেও আমি দুটাকে প্রকাশ করতে পারি। আমার এটা কত 2, এটা 3, আর একটা সেট আমার কত 3 4। তাহলে আমার ইউনিয়ন অফ সেট হচ্ছে এই অংশটা হচ্ছে এ কাপ বি, এটা পুরাটা এ, এটা পুরাটা কি আমার বি, কিন্তু এই অংশটা হচ্ছে আমার কি এ কাপ বি, শুধু কমন অংশটুকু, যেটা আমাদের সাধারণ অংশটুকুকেই বলা হয় সেট সেট। এবার আমরা সেট সেটের আরেকটা আমরা এখানে লিখে নিই ডিসজয়েন্ট সেট, যেটা আমাদের সেট সেট মানে নিশ্চিত সেট, যেটা যদি হতো আমার এখানে একটা ব্র্যাকেট পড়েনি, যদি হতো এরকম নিশ্চিত সেট, যদি কমন উপাদান না থাকতো, ধরো আমি এটা এখানে লিখলাম যে নিশ্চিত সেট, দেখি একটু নিশ্চিত সেটটা, নিশ্চিত সেট এ একটা সেট যেটা হচ্ছে 2 3, আর বি একটা সেট লিখলাম 4 5। তাহলে এ ইন্টারসেকশন বি সমান হবে 2 3 ইন্টারসেকশন 4 5। তাহলে আমার কি হচ্ছে, এখানে কোনো কমন উপাদান নেই, এখানে কোনো সাধারণ উপাদান নেই, এটা হচ্ছে আমাদের ডিসজয়েন্ট সেট বা আমাদের কি সেট নিচ্ছেদ সেট, এটাকে ডিসজয়েন্ট সেটও বলা হয়। তাহলে এটার উত্তর হবে কি ফাঁকা সেট। যে সেটের ইন্টারসেকশন বা কমন দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তবে সেই দুটি সেটকে বলা হয়, সেই দুটি সেটের দুটি সেট পরস্পর নিচ্ছেদ সেট হিসাবে পরিচিত। আমরা এটাকে বললাম কি নিচ্ছেদ সেট, এখানে আমাদের কোনো কমন উপাদান নেই। এবার আসো আমাদের শক্তি সেট। শক্তি সেট আমরা ধরলাম যে একটা সেট, ধরলাম একটা সেট, এর উপাদান ধরলাম আমি 4 5। তাহলে আমার এই সেটের উপসেটগুলো কি, এই সেটের উপসেট হলো কি কি, আমরা জানি ফাঁকা সেট প্রত্যেকটা সেটের একটি উপসেট। তারপরে হচ্ছে এখানে দুটো উপাদান, একটা উপাদান 4 একটা সেট, 5 একটা সেট, আবার 4 5 আরেকটা সেট। তাহলে কয়টি উপসেট পেলাম, 4টি। এই পাওয়ার সেটকে লেখা হয় পি অফ এ। পাওয়ার সেট অফ এ সমান হচ্ছে যে এই উপসেটের সেট নিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার সেট। কোনো সেটের উপসেট নিয়ে গঠিত সেট, যেমন ফাঁকা সেট,
4 5 4 5। তাহলে এই সেটটাকে উপসেটের সেটকে বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট। মনে রাখতে হবে পাওয়ার সেটের উপাদানগুলো প্রত্যেকেই সেট, প্রত্যেকেই এক একটি সেট। পাওয়ার সেটের উপাদানগুলো প্রত্যেকে এক একটি সেট। এবং আমরা পাওয়ার সেটের উপাদানগুলো আমরা দেখেছিলাম যে উপসেটের সংখ্যা দেখেছিলাম 2 to the n সূত্রকে কী করছে, সমর্থন করছে। শক্তি সেটের উপাদানের সংখ্যাও হবে আমাদের উপসেটের সংখ্যার সমান। তাহলে আমরা সেট ক্ষেত্রেও বলতে পারি যে শক্তি সেট কোনো সেটের উপাদান সংখ্যা n হলে সেই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে, অর্থাৎ এখানে আমি তোমাকে এখানে একটু দেখি এস সেটের উপাদান কি, এস সেটের উপাদান n সমান কয়টি, 2টি। তাহলে পি অফ এস সেটের উপাদান কয়টি হলো, উপাদান হলো 4টে সমান 2 স্কোয়ার। তাহলে 2 সেই 2 n সমান লিখতে পারি 2 to the power n। তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 to the power n, যেটা উপসেটের মতো। আমরা যে জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট হবে 2 to the power n এবং শক্তি সেটের উপাদান সংখ্যাও হবে 2 to the power n। এটা আমরা প্রমাণ করতে পারি। আমাদের একটা বইতে কাজ আছে, সেটা আমরা যখন করলেই আমরা বুঝতে পারবো যে এই সংজ্ঞাটা আমাদের মেলে। তাহলে আমরা এতক্ষণ শক্তি সেট বুঝলাম। এই যে কোনো সেটের উপসেট নিয়ে গঠিত সেটকেই শক্তি সেট বলে। শক্তি সেটের উপাদান সংখ্যা সেটের উপসেটের সংখ্যার সমান, যেটা 2 to the power n সূত্রকে কী করে, সমর্থন করে। আমরা আশা করছি এটা তুমি বুঝছো শিক্ষার্থী। আশা এবার আমরা জানব ক্রমজোড়। ক্রমজোড় আমরা দুটি সেটের, আমরা একটু লিখি যে দুটি সেট, এ একটা সেট লিখলাম, সেই 2 3 লিখি, বি আর একটা সেট লিখি 1 4 লিখি 1 4। এই দুটি সেটের দুটি সদস্যকে নিয়ে তাদের যে আমি লিখব এ, দুটি সদস্যকে নিয়ে যদি আমি কতগুলো জোড় আকারে লিখি, যেমন 2 সাথে কি লিখলাম 1 জোড় করি, তারপরে 2 সাথে কি নিব 4, আমরা প্রথম বন্ধনী দিয়ে লিখব ক্রমজোড়গুলো, আর একটা হচ্ছে 3 4। এই যে অবস্থানগুলো কোথায়, প্রথম সেটের উপাদানগুলোর অবস্থান প্রথমে, দ্বিতীয় সেটের অবস্থানগুলো দ্বিতীয়তে, এইভাবে সাজানো, যেটা জোড় বাঁধা। এটা কি, আমরা একটা জোট বাঁধলাম, সেই জোট বাঁধা থেকে আমাদের কি হলো, জোড় হলো, এক একটা জোড় হলো। সংজ্ঞা হিসাবে দেখা যায় দুটি সেট থেকে গৃহীত দুটি সদস্যের ক্রমিক অবস্থান ভিত্তিক বিন্যাসকে ক্রমজোড় বলে। আমি আবার বলছি, দুটি সেটে দুটি সদস্যের ক্রমিক অবস্থান ভিত্তিক বিন্যাসকে ক্রমজোড় বলে। এই যে এভাবে ক্রমজোড়গুলোকে আমরা প্রকাশ করতে পারি। ক্রমজোড় ক্রমত্রয় হতে পারে, তিনটা সেটের মধ্যেও হতে পারে। আমরা যেহেতু আমাদের বইয়ে দুটো সেট আছে, জোড় থেকে জোড় আসলো, দুটো জোড়, অর্থাৎ যেই সেটের প্রথমে থাকবে সেই সেটটাকে আমরা প্রথমে লিখব, আর যে সেটগুলো শেষে থাকে তার সদস্যগুলো দ্বিতীয় অবস্থানে যাবে।
কখনো 1 2 হবে না, সেই ক্ষেত্রে ক্রমজোড় কি হবে না, আমাদের মানা হবে না, ক্রমজোড়ের শর্ত মানা হবে না। এই ক্রমজোড় থেকে আমাদের একটা গুণন হিসেবে আমরা যে জিনিসটা দেখাই যে আমাদের কার্তেশীয় গুণজ। গুণজ কী জিনিস? এই যে ক্রমজোড়ের সেটগুলো নিয়ে আমি ক্রমজোড় গঠন করলাম, সেই ক্রমজোড়ের জোড়টাকেই বলতেছে আমাদের কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ দেখো, আমরা এ একটা সেট লিখলাম কি 1 2 লিখি একটু, তারপরে বি একটা সেট লিখি 2 2 3 4 লিখি, 3 4 ভিন্ন ভিন্ন সেট লিখি, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে আমার কার্তেশীয় গুণজের ক্ষেত্রে আমরা লিখব এ ক্রস বি বা এ গুণ বি, এটাও পড়তে পারি আমরা। তাহলে আমরা কীভাবে লিখব, এ এটা 3 4, তাহলে আমার ক্রমজোড়, এবার ক্রমজোড়ের সেট নিয়ে গঠিত গুণজটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। সেটা আমরা লিখলাম 1 3, এটা জোড় 1 4 2 3 2 4। তাহলে এটা কিভাবে লেখা হলো আমাদের কার্তেশীয় গুণজটা, যে আমাদের ক্রমান্বয়ে লেখা হলো, ক্রমিক বিন্যাস হলো এখানে। এই সেটের উপাদানগুলো প্রথমে জোড়ের প্রথমে থাকবে, বি সেটের উপাদানগুলো ক্রমের দ্বিতীয়তে থাকবে। এটা ক্রমজোড়। কী লিখব, এক্স ওয়াই সাজ দ্যাট, এরকম যে এক্স বিলংস টু কোথায় থাকবে, এ, এবং ওয়াই বিলংস টু কোথায় থাকবে, বিতে। অবশ্যই এটা থাকবে, ঠিক আছে। এই জোড়টা কেমন হবে, এক্সের মানগুলো এতে হবে আর ওয়াইয়ের মানগুলো থাকবে কিসে, বিতে। এটা হচ্ছে কার্তেশীয় গুণজের তালিকা পদ্ধতি, আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা কি পদ্ধতি, সেট গঠন। আজকে আমাদের যতটুকু ইচ্ছা ছিল পড়ানোর বা বোঝানোর, সেটুকু আমরা আশা করছি বুঝতে পেরেছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে এগুলো আবার বই থেকে একবার দেখে নেবে এবং বুঝে নেবে আশা করি। তারপর আমরা আগামী ক্লাস থেকে অনুশীলনী অঙ্কগুলো করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।